ভাবুন, সৌরজগতের একেবারে শেষ প্রান্তে সূর্য থেকে প্রায় 6 বিলিয়ন কিলোমিটার দূরে এমন একটা পৃথিবী লুকিয়ে আছে, যাকে একসময় বিজ্ঞানীরা ভেবেছিলেন একটা মৃত অন্ধকার, বরফে ঢাকা পাথরের গোলা। এমন একটা জায়গা যেখানে কোটি কোটি বছর ধরে কোনো পরিবর্তন হয় না, যেখানে হয়তো দেখার মতো কিছুই নেই। কিন্তু 2015 সালের 14ই জুলাই, যখন নাসার একটা ছোট্ট মহাকাশযান প্রায় 9.5 বছর দীর্ঘযাত্রা শেষে প্রথমবারের মতো প্লুটোর পাশ দিয়ে উড়ে গেল, তখন যা দেখা গেল তা শুধু বিজ্ঞানীদের নয়, সমগ্র পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। কারণ প্লুটো মোটেই মৃত নয়। সেখানে রয়েছে আকাশ ছোঁয়া বরফের পাহাড়, পৃথিবীর হিমবাহের মতো প্রবহমান বরফ, রহস্যময় হৃদয় আকৃতির বিশাল অঞ্চল, স্তরে স্তরে সাজানো নীলাভ ও কুয়াশার বায়ুমণ্ডল, এমন সব অদ্ভুত ভূখণ্ড যার কোনো মিল পুরো সৌরজগতে নেই। আর সবচেয়ে অবিশ্বাস্য বিষয়, বিজ্ঞানীরা মনে করেন এই ছোট্ট বামন গ্রহটির শক্ত বরফের খোলসের গভীরে আজও হয়তো লুকিয়ে আছে তরল জলের একটা বিশাল সমুদ্র। কিন্তু প্রশ্ন হলো, যে পৃথিবীকে আমরা একসময় গুরুত্বই দিইনি, সেখানে এত ভূতাত্ত্বিক কার্যকলাপ এলো কোথা থেকে? এত ঠান্ডার মধ্যেও কিভাবে বরফ চলতে পারে? কেন প্লুটোর আকাশ নীল? আর নাসা এমন কি দেখেছিল যা আমাদের সৌরজগৎ সম্পর্কে বহু পুরনো ধারণাকেই বদলে দিয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা অনুসরণ করব নাসার ইতিহাসের অন্যতম সাহসী অভিযানের গল্প। জানবো কিভাবে নিউ হরাইজনের নামে একটা মহাকাশযান মানব সভ্যতার কাছে উন্মোচন করেছিল প্লুটোর লুকিয়ে থাকা বিস্ময়কর রহস্য। এমন কিছু আবিষ্কারের কথা জানবেন যা শুনে আপনার মনে হবে হয়তো প্লুটো সম্পর্কে আমরা এখনও খুব সামান্যই জানি। 19 শতাব্দীর শেষ দিকে এবং 20 শতাব্দীর শুরুতে জ্যোতির্বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে ইউরেনাস এবং নেপচুনের কক্ষপথে সামান্য অস্বাভাবিকতা রয়েছে। তাদের ধারণা ছিল এই অস্বাভাবিকতার কারণ হতে পারে আরও একটা অজানা বিশাল গ্রহ, যাকে তারা সাময়িকভাবে প্ল্যানেট এক্স নামে ডাকতে শুরু করেন। এই রহস্য সমাধানের জন্য আমেরিকান ধনী জ্যোতির্বিজ্ঞান প্রেমী পার্সিভাল লোয়েল বিশাল অর্থ ব্যয় করে একটা মানমন্দির প্রতিষ্ঠা করেন, লোয়েল অবজারভেটরি। লোয়েল নিচে বহু বছর ধরে প্ল্যানেট এক্স খুঁজে বের করার চেষ্টা করলেও তিনি সফল হননি। 1916 সালে তার মৃত্যু হয়, কিন্তু তার স্বপ্ন বেঁচে থাকে। কয়েক বছর পরে মাত্র 24 বছর বয়সী এক তরুণ কৃষক পরিবারের ছেলে ক্ল্যারি টমব্যাক নিজ হাতে তৈরি টেলিস্কোপের সাহায্যে আঁকা অসাধারণ গ্রহের ছবি পাঠান লোয়েল অবজারভেটরিতে। তার প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে সেখানে চাকরি দেওয়া হয়। টম্বকে দেওয়া হয় এক কঠিন দায়িত্ব, প্রতিদিন রাতের আকাশে শত শত ছবি তুলে আগের ছবির সঙ্গে তুলনা করা। এজন্য ব্যবহার করা হতো একটা বিশেষ যন্ত্র, ব্লিঙ্ক কম্পারেটর, যা দ্রুত দুটি আলাদা সময়ে ছবি পাল্টে দেখাতো। যদি কোনো বস্তু নড়াচড়া করত, তবে সেটা চোখে ধরা পড়ত। মাসের পর মাস হাজার হাজার তারার ছবি পরীক্ষা করার পর অবশেষে 18 ফেব্রুয়ারি 1930 সালে তিনি দুটি ছবির মধ্যে একটা ক্ষুদ্র আলোর বিন্দুকে স্থান পরিবর্তন করতে দেখেন। আর সেই ক্ষুদ্র আলোর বিন্দুই ছিল প্লুটো। এই আবিষ্কারের পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় 13 মার্চ 1930 সালে, যা ছিল পার্সিভাল লোয়েলের জন্মদিন এবং একই সঙ্গে উইলিয়াম হার্শেল ইউরেনাসের আবিষ্কারের বার্ষিকী। প্লুটো আবিষ্কারের পর বিজ্ঞানীদের কাছে এটা এতটাই গুরুত্বপূর্ণ মনে হয়েছিল যে সঙ্গে সঙ্গেই একে সৌরজগতের নবম গ্রহ হিসাবে ঘোষণা করা হয়। সেই সময় প্লুটোর প্রকৃত আকার, ভর কিংবা গঠন সম্পর্কে কারো সঠিক ধারণা ছিল না। অনেকে বিশ্বাস করতেন এটা পৃথিবীর থেকেও বড় হতে পারে। প্ল্যানেট এক্সের রহস্যের সমাধান এটাই। ইউরেনাস ও নেপচুনের কক্ষপথে যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল তার কারণ প্লুটোর মহাকর্ষ। পরবর্তী কয়েক দশক ধরে বিশ্বের প্রতিটি স্কুলে শিশুদের শেখানো হতো মার্কিউরি, ভিনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো। অর্থাৎ প্লুটো ছিল সৌরজগতের সবচেয়ে দূরের এবং নবম গ্রহ। প্রায় 76 বছর ধরে পৃথিবীর মানুষ একে পূর্ণাঙ্গ গ্রহ হিসেবেই চিনেছে। 1990 দশকে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে বিজ্ঞানীরা কাইপার বেল্ট অঞ্চলে অসংখ্য বরফময় বস্তু আবিষ্কার করতে শুরু করেন। এরপর 2005 সালে আবিষ্কৃত হয় এরিস, যার ভর প্লুটোর কাছাকাছি এবং কিছু ক্ষেত্রে আরও বেশি। এতে বড় প্রশ্ন উঠে আসে, যদি প্লুটো একটা গ্রহ হয় তাহলে এরিস কি গ্রহ? আর যদি এরিসকে গ্রহ ধরা হয়, তাহলে ভবিষ্যতে কাইপার বেল্টে আরও শত শত বস্তু কি গ্রহের মর্যাদা পাবে? এই বিভ্রান্তি দূর করতে 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন গ্রহের নতুন সংজ্ঞা নির্ধারণ করে। প্লুটো পৃথিবী থেকে গড়ে প্রায় 5.9 বিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করে। এত দূরে থাকার কারণে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপেও এটি মাত্র কয়েকটা পিক্সেলের মতো দেখা যেত। এমনকি হাবেল স্পেস টেলিস্কোপের তোলা ছবিতেও প্লুটো ছিল ঝাপসা। অর্থাৎ 2015 সালের আগে পৃথিবীর মানুষ প্লুটোকে সত্যিকারের অর্থে কখনো দেখেইনি। 14 জুলাই 2015 এই দিনটা মহাকাশে অনুসন্ধানের ইতিহাসে চিরস্মরণীয়। 9.5 বছরের ভ্রমণের পর নিউ হরাইজন প্লুটোর সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায়। এই প্রথম কোনো মানব নির্মিত মহাকাশযান প্লুটোকে এত কাছ থেকে দেখল। বিশ্বের অসংখ্য বিজ্ঞানী, প্রকৌশলী এবং সাধারণ মানুষ এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন। ক্লোজেস্ট অ্যাপ্রোচের সময় মহাকাশযানটি প্লুটোর পৃষ্ঠ থেকে মাত্র প্রায় 12,500 কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করে। এটি প্রতি সেকেন্ডে প্রায় 14 কিলোমিটার বেগে ছুটছিল। এই অতি উচ্চগতির কারণে প্লুটোর কাছাকাছি পর্যবেক্ষণের জন্য সময় ছিল মাত্র কয়েক ঘন্টা। এই অল্প সময়ে সব বৈজ্ঞানিক যন্ত্রকে নির্মূলভাবে কাজ শেষ করতে হতো। ফ্লাইবাইয়ের সময় নিউ হরাইজনের পৃথিবী থেকে প্রায় 4.8 বিলিয়ন কিলোমিটার দূরে ছিল। রেডিও সংকেত আলোর গতিতে চললেও এত বিশাল দূরত্ব অতিক্রম করতে প্রায় 4 ঘন্টা 25 মিনিট সময় লাগতো।
অর্থাৎ বিজ্ঞানীরা কোনো নির্দেশ সঙ্গে সঙ্গে পাঠাতে বা গ্রহণ করতে পারতেন না, সবকিছু আগে থেকেই প্রোগ্রাম করে দিতে হয়েছিল। যখন 2015 সালের 14 জুলাই নিউ হরাইজন প্রথমবারের মতো প্লুটোর একেবারে কাছ দিয়ে উড়ে যায়, তখন বিজ্ঞানীরা এমন একটা দৃশ্য দেখেন যা তাদের সম্পূর্ণ বিস্মিত করে। প্লুটোর পৃষ্ঠে বিশাল একটা উজ্জ্বল হৃদয় আকৃতি অঞ্চল দেখা যায়। পরে এই অঞ্চলটির নাম রাখা হয় টম্বাক রিজিও, প্লুটোর আবিষ্কারক ক্লাডেক টম্বাকের সম্মানে। এই হৃদয় আকৃতি অঞ্চলটি প্রায় 1600 কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটি প্লুটোর সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর একটা। বিজ্ঞানীদের সবচেয়ে বেশি অবাক করেছিল এই অঞ্চলের উজ্জ্বলতা। প্লুটোর বাকি অংশ যেখানে গাঢ় লালচে বা বাদামি, সেখানে টম্বাক রিজিও অত্যন্ত সাদা ও উজ্জ্বল, কারণ এখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন বরফ, কার্বন মনোক্সাইড বরফ এবং মিথেন বরফ জমে রয়েছে। এই বরফ সূর্যের আলো খুব ভালোভাবে প্রতিফলিত করে, ফলে অঞ্চলটি এত উজ্জ্বল দেখায়। এই হৃদয়ের দুটি অংশ সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। পশ্চিম অংশটি হলো স্পুটনিক প্ল্যানেটিয়া, যা একটা বিশাল সমতল নাইট্রোজেন বরফের অববাহিকা। পূর্ব অংশটি তুলনামূলকভাবে পাহাড়ি, অসমতল এবং প্রাচীন ভূখণ্ডে ভরা। বিজ্ঞানীরা মনে করেন এই অঞ্চলটি শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, বরং প্লুটোর পুরো ভূতাত্ত্বিক ইতিহাস বোঝার চাবিকাঠি। এখান থেকেই জানা যায় যে প্লুটো একটা মৃত নিষ্ক্রিয় পৃথিবী নয়, বরং এখনও ভূতাত্ত্বিকভাবে সক্রিয় হতে পারে। নিউ হরাইজনে তোলা ছবিতে বিজ্ঞানীরা দেখতে পান প্লুটোতে রয়েছে বিশাল বিশাল পর্বত, যেগুলো উচ্চতা 3 থেকে 5 কিলোমিটার পর্যন্ত। কিছু কিছু শৃঙ্গ উত্তর আমেরিকার রকি মাউন্টেনের সমান উঁচু। এই পর্বতমালার মধ্যে সবচেয়ে বিখ্যাত দুটি হলো নরগয় মন্টেস অ্যান্ড হিলারি মন্টেস। এগুলোর নাম রাখা হয়েছে পৃথিবীর প্রথম এভারেস্ট বিজয়ী তেনজিং নরগে এবং এডমন্ড হিলারির নামে। প্লুটোর তাপমাত্রা প্রায় -232 ডিগ্রি সেলসিয়াস হওয়ায় এখানে জল সম্পূর্ণ শক্ত বরফে পরিণত হয়। পৃথিবীতে যেখানে জল নরম, সেখানে প্লুটোতে জলের বরফ গ্রানাইটের মতো শক্ত, ফলে এখানকার পাহাড়গুলো মূলত জলের বরফ দিয়ে তৈরি। স্পুটনিক প্ল্যানেটের উপর বিস্তৃত হয়েছে বিশাল নাইট্রোজেন হিমবাহ। পৃথিবীতে হিমবাহ তৈরি হয় জলের বরফ দিয়ে, কিন্তু প্লুটোতে এত ঠান্ডা যে নাইট্রোজেন নিজেই বরফে পরিণত হয়েছে। এই নাইট্রোজেন বরফ ধীরে ধীরে প্রবাহিত হয়, ঠিক পৃথিবীর গ্লেসিয়ারের মতো। নিউ হরাইজনের ছবিতে বরফের প্রবাহের চিহ্ন, উপত্যকার দিকে বরফ গড়িয়ে পড়া প্রমাণ এবং পাহাড় ঘিরে বরফের চলাচল স্পষ্টভাবে দেখা যায়। বিজ্ঞানীরা আরও লক্ষ্য করেন যে এই বরফের নিচে কনভেকশন বা তাপচালিত ধীর গতির সঞ্চালন চলছে। নিচের উষ্ণ বরফ উপরে উঠে আসে এবং উপরে ঠান্ডা বরফ নিচে নেমে যায়। এটা প্রমাণ করে যে প্লুটোর পৃষ্ঠ এখনও পরিবর্তিত হচ্ছে এবং সম্পূর্ণ মৃত নয়। সাধারণত সৌরজগতে পুরনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠে অসংখ্য উল্কাপিণ্ডের আঘাতে গর্ত থাকে, কিন্তু স্পুটনিক প্ল্যানেটিয়ার মতো কিছু অঞ্চলে বিজ্ঞানীরা প্রায় কোনো ইম্প্যাক্ট ক্রেটারই খুঁজে পাননি। এর অর্থ হলো এই অঞ্চলটি তুলনামূলকভাবে নতুন। প্লুটোর পৃষ্ঠ লালচে হলেও তার আকাশ আশ্চর্যজনকভাবে নীল। এটা নিউ হরাইজনের অন্যতম চমকপ্রদ আবিষ্কার। এর কারণ পৃথিবীর মতো নয়, প্লুটোর বায়ুমণ্ডলে থাকা ক্ষুদ্র হেইজ কণা সূর্যের নীল আলোক তরঙ্গ বেশি ছড়িয়ে দেয়। এই স্ক্যাটারিংয়ের কারণে মহাকাশ থেকে প্লুটোর আকাশ নীলাভ দেখা যায়। অন্যদিকে প্লুটোর মাটিতে জমে থাকা থলিন নামের জৈব যৌগ সূর্যের আলো শোষণ করে লালচে রং সৃষ্টি করে, ফলে একই গ্রহে লাল মাটি এবং নীল আকাশ দেখা যায়। নিউ হরাইজন আবিষ্কার করে যে প্লুটোর পাতলা বায়ুমণ্ডলে 1 ডজনের বেশি হেইজ স্তর রয়েছে। এই স্তরগুলো শত শত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। প্রতিটি স্তর সূক্ষ্মকণায় গঠিত, যা সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে নাইট্রোজেন ও মিথেন থেকে তৈরি হয়। এই স্তরগুলো প্রতিদিন পরিবর্তিত হতে পারে। এর অর্থ প্লুটোতে একটা সক্রিয় আবহাওয়া ব্যবস্থা রয়েছে, যদিও তা পৃথিবীর তুলনায় অত্যন্ত ধীর। প্লুটো যখন সূর্য থেকে দূরে সরে যায়, তখন তাপমাত্রা আরও কমে যায়, ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের গ্যাস আবার বরফ হয়ে পৃষ্ঠে জমা পড়তে শুরু করে। অর্থাৎ প্লুটোর বায়ুমণ্ডল সময়ের সঙ্গে সঙ্গে আংশিকভাবে ধসে পড়ে। আবার সূর্যের কাছে এলে সেই বরফ সাবলিমিনেশন প্রক্রিয়ায় সরাসরি গ্যাসে পরিণত হয়ে বায়ুমণ্ডল তৈরি করে। এই পুরো নাইট্রোজেন চক্র সম্পন্ন হতে কয়েক দশক সময় লাগে, কারণ প্লুটোর 1 বছর পৃথিবীর প্রায় 284 বছরের সমান। বিজ্ঞানীরা প্লুটোতে বিশাল কিছু পর্বত আবিষ্কার করেন, যার মধ্যে সবচেয়ে আলোচিত হলো রাইট মন্স। এগুলো উচ্চতা কয়েক কিলোমিটার এবং মাঝখানে বড় গর্ত রয়েছে। এগুলো সাধারণত আগ্নেয়গিরি নয়, এগুলো সম্ভবত ক্রায়োভলক্যানো। এখান থেকে গলিত শিলা নয়, বরং জল, অ্যামোনিয়া, মিথেন ও অন্যান্য বরফময় কাদার মতো পদার্থ বেরিয়ে আসছে। যদি এটা সত্য হয়, তবে প্লুটোর অভ্যন্তরে এখনও যথেষ্ট তাপ রয়েছে। বিভিন্ন গবেষণায় বিজ্ঞানীরা ধারণা করেছেন যে প্লুটো বরফের খোলস নিচে এখনও একটা তরল জলের মহাসাগর থাকতে পারে। উপরের অংশে রয়েছে কয়েকশো কিলোমিটার পুরু জলের বরফ, আর নিচে অভ্যন্তরীণ তাপের কারণে কিছু অংশ তরল অবস্থায় থাকতে পারে। এই তাপের উৎস হতে পারে তেজস্ক্রিয় মৌলের ক্ষয় অথবা অতীতের ভূতাত্ত্বিক কার্যকলাপ। যদিও এখনও এর সরাসরি প্রমাণ পাওয়া যায়নি, তবুও এটা বর্তমানে প্লুটো গবেষণার অন্যতম বড় বৈজ্ঞানিক বিতর্ক। নিউ হরাইজন প্লুটো পাশ দিয়ে মাত্র একবার উড়ে গিয়েছিল। এটি কোনো কক্ষপথে প্রবেশ করেনি, ফলে বিজ্ঞানীরা প্লুটোর মাত্র একটা দিক কাছ থেকে দেখতে পেরেছেন। অনেক অঞ্চল এখনও খুব কম রেজলিউশনে দেখা হয়েছে, আর কিছু অংশ একেবারেই অন্ধকারে রয়ে গেছে। এই কারণে ভবিষ্যতে একটা প্লুটো অরবিটার মিশন পাঠানোর পরিকল্পনা নিয়ে বহু বছর ধরে আলোচনা চলছে। এই ধরনের একটা মহাকাশযান যদি প্লুটো কক্ষপথে প্রবেশ করতে পারে, তাহলে সেটি বছরের পর বছর ধরে প্লুটোকে প্রদক্ষিণ করে প্রতিটা অঞ্চল অত্যন্ত বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করতে পারবে। এমন একটা মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা প্লুটোর পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করতে চান।
তারা বরফের হিমবাহের পরিবর্তন, মৌসুমি পরিবর্তন, বায়ুমণ্ডলে ওঠানামা, বরফের আগ্নেয়গিরি কার্যকলাপ এবং সম্ভাব্য ভূমিকম্পের চিহ্ন পর্যবেক্ষণ করতে পারেন। আরও উন্নত রাডার ব্যবহার করে বরফের স্তরের নিচে সত্যি কোনো তরল মহাসাগর আছে কিনা সেটা অনুসন্ধান করা সম্ভব হতে পারে। প্লুটো সব উপগ্রহকেও কাছ থেকে পর্যবেক্ষণ করা হবে, বিশেষ করে চারণের বিশাল খাত, লাজমেরু অঞ্চল এবং অভ্যন্তরীণ গঠন সম্পর্কে নতুন নতুন তথ্য পাওয়া আশা করছেন বিজ্ঞানীরা। কিছু গবেষক ভবিষ্যতে একটা ল্যান্ডার মিশনের কথা ভাবছেন, যা সরাসরি প্লুটো পৃষ্ঠে অবতরণ করে বরফের নমুনা বিশ্লেষণ করতে পারে। তবে বর্তমানে প্রযুক্তি ও ব্যয়ের কারণে এটা একটা মিশন বাস্তবায়ন করতে সম্ভবত আরও কয়েক দশক সময় লাগতে পারে। প্লুটোতে পৌঁছাতে এখনও প্রায় 9 থেকে 15 বছর সময় লাগে, তাই ভবিষ্যতে যে কোনো অভিযান হবে মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং জটিল আন্তঃগ্রহ অভিযানে অন্যতম। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছে একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।